শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়ে আয়োজন, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশন আরা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। শুধু সকাল নয়, পুরো দিনটাই যেন আপনাদের চমৎকার যায়। তোমারও চমৎকার যাক পুরোটা দিন। ভালো আছো? অনেক ধন্যবাদ, ভালো আছি। শুভ সকাল তোমাকে। শুভ সকাল, সুন্দর লাগছে তোমাকে। অনেক ধন্যবাদ। বরাবরের মতোই আমরা ভীষণ রকম ভালো থাকি, ভীষণ রকম ভালো লাগার একটি কাজ চলে আমাদের, সেটা হচ্ছে রাঙা সকাল। নিশ্চয়ই। রাঙা মানুষরা থাকেন। চলো জানাই কি আছে। চলো জেনে নি কি আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি লেখক ও লোক ঐতিহ্য সংগ্রাহক বানুন সিয়াম বম। চলুন এই চমৎকার মানুষটিকে আমরা স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার বম ভাষায় শুভ সকালকে কিভাবে বলে? বম ভাষায় আমরা বলি জিংঠা চাবাই। জিংঠা চাপাই। চাবাই। বাহ, চমৎকার। পুরো সময়টা জুড়ে আসলে আপনার ভাষা, আপনার কাজ সম্পর্কে জানবো। আপনি চমৎকার একটা কাজ করছেন, বম ভাষা নিয়ে কাজ করছেন, যেটা আসলেই উল্লেখ করার মতো। আর এই জাতিসত্তাকে টিকিয়ে রাখতে নিশ্চয়ই ভবিষ্যতে চমৎকার একটা ভূমিকা রাখবে আপনার কাজগুলো। আমরা একটু শৈশব থেকে আসি, যে শৈশবটা আপনার কেমন ছিল? যদিও শৈশব মনে করা একটু কঠিন বিষয়, বাট যতটুকু মনে আছে আপনার। শৈশব কালটা আসলে কারো কারো জীবনের মানে মধুর থাকে, তবে কারো কারো জীবনে সেই মধুরটা থাকে না। আমার বেলায়টাও তো কম বেশি মধুর থাকে না, ওইরকমই জীবনটা আমি কাটি। একটু স্ট্রাগলিং সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। তো আমি ছোটবেলায় আমরা খেলাধুলা করতাম। জি। মা বাবা যেহেতু জমি চাষি, সেক্ষেত্রে মা বাবারা তো জমি চলে যায়। জমি চলে গেলেই আমাদেরকে রেখে দিতেন ঘরের মধ্যে। সারাদিন আমরা ভাই বোন ঘরের মধ্যে পাড়ায় থাকতাম, ঘরের মধ্যে খেলাধুলা করতাম। এইভাবে আমাদের শৈশব। বাবা মা দুজনেই কি জুম চাষী ছিলেন? জুম চাষি ছিল। আচ্ছা আচ্ছা। ক ভাই বোন ছিলেন আপনি? আমাদের তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় যিনি, সে হচ্ছে ছোটবেলায় আমাদের ছেড়ে চলে যায় আর কি। 2 বছরের। জি জি। আপনার বেড়ে ওঠা তো জন্ম বেড়ে ওঠা বান্দরবানে। হ্যাঁ, নামটাও আসলে খুব ইন্টারেস্টিং। লুং মুয়ালকট। লুং মুয়ালকট, এটা একটি রুমা উপজেলার, বান্দরবানের রুমা উপজেলার একটি গ্রাম লুং মুয়ালকট। আচ্ছা, সেই লুং মুয়ালকটের ভাষা কি বাংলা নাকি এই বম ভাষা? এটা একটি বম ভাষায়। আচ্ছা। আমরা জানি যে লুং হচ্ছে পাথর, মুয়াল হচ্ছে পাহাড়, আচ্ছা, পট হচ্ছে মানে খুলে থাকা বা জি ওই জায়গা ফাঁক থাকা, অর্থাৎ ওই পাহাড়ের যে পাথর, বড় পাথর ছিল, ওই যাওয়ার রাস্তাটাই কিন্তু একমাত্র পথ হচ্ছে খোলা, ওই মাত্র একটা পথ ছিল, যার কারণে ওই নামে কিন্তু লুং মুয়ালকট ডাকা হয় আর কি। আচ্ছা আচ্ছা, এটা স্থানীয় নাম ওখানকার। স্থানীয় নাম। তার মানে আপনার এই বম ভাষার মধ্য দিয়ে বড় হয়েছেন। জি। বাংলা ভাষাটা রপ্ত করলেন কখন আপনি? আমি বাংলা ভাষায় রপ্ত করেছি খুব মানে যখন আমি মলপিপাড়ায় থেকে যখন রুমা বাজারে আমরা চলে আসছি, জি জি জি। তখনও আমি বাংলায় বলতে পারি না। তখন আমি ক্লাস 3-তে পড়ি, বাংলায় বলতে পারি একদম পারি না, সত্যি কথা। জি জি। যিনি মানে খুব আমার হিন্দুর ভাই, নামটা হচ্ছে দুলনকান্তি দাস। আচ্ছা। উনি একজন আছে যে উনি হলো খুবই বম ভাষায় পারদর্শী। উনি বম ভাষায় বাংলায় অনুবাদ করতেন আমার জন্য। আমি ক্লাস যখন করি, আমি যেহেতু বাংলায় রপ্ত করতে পারি নাই, সে আমাকে অনুবাদ করে বলতো বম ভাষায়। তার মানে স্কুলটা কি বম ভাষায় ছিল না বাংলা? এটা বাংলায় ছিল। ও আচ্ছা, স্কুলটা বাংলায় ছিল। বাংলা, হ্যাঁ, স্কুলটা বাংলায় ছিল। এবং আপনি যার কথা বলছেন তিনিও বম ভাষা বুঝতেন। তিনি অবশ্যই বমদের মতো অনর্গল কথা বলতে পারতেন। চমৎকার। উনি এখনো বেঁচে আছেন, উনি আমার ক্লাসমেট আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি আপনার এই ক্লাসমেট দ্বারা অনেকটা প্রভাবিত। হ্যাঁ, অবশ্যই। এবং সেখান থেকে আপনার বাংলা শেখাটা শুরু। একই সঙ্গে বমটা তো আছেই, বম চর্চা করছেন এবং বম নিয়ে অনেক লেখালেখি, অনেক বইও রয়েছে আমাদের সামনে।
যদিও আমি অফেয়ারে বলছিলাম যে আমি সবগুলো বইয়ের নাম ঠিকভাবে উচ্চারণ করতে পারছিলাম না, যদিও করবার চেষ্টা করব আমাদের দর্শকদের জন্য। একটু শৈশবটা নিয়ে যেহেতু আছি, একটু শুনতে চাই যে এই যে পার্বত্য অঞ্চলে বড় হওয়া, একটা কি বলে অস্থিরতা বা পাড়া ছাড়ার একটা অভিজ্ঞতা, বিশেষ করে আপনার বাবা মার যে ত্যাগ ছিল, যতটুকু আমরা জানতে পেরেছি আপনার পড়াশোনার জন্য আপনাদের যেখানে বড় হওয়া বা যে জন্মস্থানটা, সেই জায়গাটাকে ছেড়ে দেওয়া হয়েছিল। একটু সেই গল্পে যেতে চাই। যতদূর আমি মনে আমার আমি মনে পড়ি যে 1980-81 সালের তখন পার্বত্য এলাকায় কিন্তু অশান্ত পরিবেশ ছিল। আমি তখন অন্তত শিশু শ্রেণীতে ছিলাম। 3 বছর হবে বোধহয় আপনার বয়স। ওই রকমই হবে। তেমন কিছু মনে পড়ে না যে হঠাৎ করে আমাদেরকে ওই গ্রামটা ছেড়ে কাছের যে বড় গ্রামটা আছে মলপিপাড়া, ওখানে আমাদেরকে চলে যেতে হচ্ছে আর কি। আচ্ছা। তো বড় হয়ে বুঝতে পারলাম যে মানে ওই মলপিপাড়াতে কয়েকটা গ্রাম মানে একত্রিত হয়। যেমন আমাদের ওই যে লুংমলকট পাড়ার মতো আরো কয়েকটা পাড়া ছিল, এগুলোও তো সবগুলো মলপিপাড়াতে এত হয় আর। তো মলপিপাড়াতেই আমার লেখাপড়া শুরু হয়। তো আমি তো বলেছি আমার শৈশব বেলাটা হচ্ছে যে ধরেন মা বাবা তো এমনিতে চলে যায়, ওই যে ভোর সকালে চলে যায় ওরা, তারপরে তো স্কুলে যাওয়া সবকিছু নিজের থেকে তৈরি করতে হয়, স্কুল থেকে বের হয়ে আসা, তারপরে খাওয়ার পরে আমরা খেলাধুলা করি অবশ্যই। যেমন আমাদের আদিবাসীদের যে খেলাগুলো আছে, হাদুদু খেলাগুলো খেলি, জাম্পিং মারি, আর মাঝে মাঝে যে আরো অনেক কিছু খেলাগুলো আছে, এগুলোই মূলত আমরা। অর্থাৎ পাহাড়ের নৈসর্গ যেমন ছুঁয়ে গেছে আপনাকে, তেমনি আপনি কঠিন জীবনের সম্মুখীন হয়েছেন। সেই গল্পগুলো আমরা শুনবো। আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, আমরা একটু দর্শকদের জানিয়ে দিতে চাই। প্রিয় দর্শক, ভানুনসিয়াম বম বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বম জনগোষ্ঠীর একজন নিবেদিত প্রাণ লেখক ও লোক ঐতিহ্য সংগ্রাহক, যিনি বিলুপ্তির মুখে থাকা লোককাহিনী, রূপকথা ও ভাষাগত ঐতিহ্য সংরক্ষণে 2 দশকের বেশি সময় ধরে কাজ করছেন। বান্দরবানের রুমা উপজেলার প্রত্যন্ত এলাকায় জন্ম নেওয়া এই মানুষটি দারিদ্র্য ও নানান প্রতিকূলতা পেরিয়ে নিজের শিক্ষাজীবন সম্পন্ন করেন এবং পরবর্তীতে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। শিক্ষার্থীদের ভাষাগত সমস্যা সমাধান করতে গিয়ে তিনি বম ভাষায় ব্যাকরণ ভিত্তিক বই লেখার মাধ্যমে লেখালেখির জগতে প্রবেশ করেন। পরবর্তীতে উন্নয়ন সংস্থার কাজের সুবাদে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল ঘুরে তিনি সংগ্রহ করতে থাকেন লোককাহিনী, প্রবাদ, প্রবচন ও লোকজ জ্ঞান। তার রচিত বইয়ের সংখ্যা 7টি, যার মধ্যে বম লোককাহিনী, প্রবাদ, ব্যাকরণ ও সংস্কৃতি ভিত্তিক গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে। বম থুয়ান্তু লেহ থিয়ামথু গ্রন্থে সংকলিত হয়েছে বগা লেকের মতো ঐতিহ্যবাহী লোকগাথা। বর্তমানে তিনি উন্নয়ন কর্মী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি নির্জনে বসে লিখে চলেছেন নিজের মানুষের গল্প। তার প্রচেষ্টায় সংরক্ষিত হচ্ছে একটি ভাষা, একটি সংস্কৃতি এবং একটি জাতিসত্তার ইতিহাস, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ হয়ে থাকবে। আসলে এত সংকটময় পরিস্থিতির মধ্যেও আপনি আসলে নিজের জাতিসত্তার কথা চিন্তা করেছেন। সেই প্রসঙ্গে তো আমরা আসবো। আমরা একটু শৈশবের কথা শুনছিলাম যে খেলাধুলো করতেন খুব বেশি, এবং এই যে খারাপ একটা সময়ের মধ্য দিয়ে যাওয়া, এটা কখন থেকে শুরু হলো আপনার? আসলে আমাদের পরিবারটা এত মানে সচ্ছল পরিবার না, যেহেতু জুম চাষের উপরে আমাদেরকে নির্ভর করতে হতো। তো যখন আমরা ওই যে লুংমলকট থেকে মলপিপাড়াতে চলে আসার পরে ওখানে আমরা প্রায় 3 বছর মতো আমরা সময় কাটি। এরপরে রুমা উপজেলার রুমা বাজারের আমাদের একটা বাগান ছিল। মানে আমি যতদূর মনে পড়ি, মা বাবাকে জোর করতেন যে জুম চাষ দিয়ে আর চলছে না, বরঞ্চ বাগানটা করে। মায়ের কথা রেখে আমরা রুমা বাজারে আবার চলে আসি।
যেহেতু আমাদের ওখানে একটা 5 একরের বাগান ছিল। তো মারা খুব কষ্ট করে বাগান করতেন, আনারস, কাঁঠাল, আম বাগান এগুলো করতেন। তো আমরাও মানে যখন ছুটি হয় মা বাবার সাথে যোগ দিতাম, যে কাজে আগাছা মুক্ত করার জন্য বলেন, ফলমূল পাকার জন্য, তারপরে তুলে আনার জন্য, বিক্রি করার জন্য আমরাও সহযোগিতা করতাম। তো এইভাবে আমাদের আমার সময়টা কাটতেন। তো খেলাধুলা করতেন না, মানে বাবা মাকে তো সহযোগিতা করতেই হতো আসলে। খেলাধুলায় তো বন্ধুদের সাথেও ছিলাম, যেমন সাঁতার কাটা, আবার ডোমা বাজার চলে আসার পরে সাঁতার কাটা এক ধরনের, যেটা মলপি পাড়াতে হয় নাই, যেহেতু সাঙ্গু নদীটা হচ্ছে রুমা বাজারের একদম মানে ক্লোজ। সাঙ্গু নদীতে সাঁতার কাটতেন, ওখানে মাঠটাও আছে, ওখানে ফুটবল আমরা খেলতাম। বগালেকে সাঁতার কাটতেন না? বগালে তো মানে অনেক বড়, আমি যখন বড় ছিলাম তখন যেতাম, ওটা একটু দূরে ছিল, একটু দূরে ছিল আমাদের জন্য। তখন তো কোনো রাস্তা ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। এখন হয়তো মোটর সাইকেল বলেন, বাস দিয়ে আপনার গাড়ি দিয়ে বলেন, এগুলো তো আধা ঘন্টার মাধ্যমে এখন আসা যাওয়া করা যায় আর কি। যেহেতু অর্থনৈতিক একটা সংকট চলছিল, পড়াশোনা কি ঠিকঠাক ভাবে চলছিল আপনি এবং আপনার ভাই বোনদের? আসলে ছোটবেলায় কথাটা খুব বেশি আমি বলতে চাচ্ছি না। কারণটা হচ্ছে মানুষ ওখানে যদি ফিরে যায় মানে খুব খারাপ লাগে নিজেকে, এই জন্য। কিন্তু আমরা তো জানি যে আসলে অতীত নিয়েই আমাদের বর্তমান, সেই অতীতটাই হয়তো আজকে আপনাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আপনি এত সুন্দর কাজ করছেন, একটি ভাষা নিয়ে কাজ করছেন, একটি ভাষা সংরক্ষণে আপনি কাজ করে চলেছেন। আমি তো আপনাকে বলছি যে মানে সময়ে সময়ে ফাঁকে ফাঁকে মা বাবাকে আমরা সহায়তা করি। যদি বলতে হয় মা বাবা লেবারের কাজ করতেন, আমরা ওই জায়গা আছি, আমরা সহায়তা করি। আপনাকে করতে হয়েছে? শুধু আমাকে না, আমার বড় দিদি ওনাকেও তো করতে হচ্ছে। আচ্ছা। তারপরে মেজো ভাই, তাকেও তো করতে হচ্ছে, এক ছোট ভাই, আর সবচেয়ে কনিষ্ঠ যে ছোট বোন আছে তাকে হয়তো তারাই ছোট বলে ওই কাজটা করতে পারে না। আমরা তিনজন বেশিরভাগ। না নিশ্চয়ই সেই জায়গা থেকে আপনার পরিবারের প্রতি শ্রদ্ধা এবং স্যালুট একই সঙ্গে, কারণ অনেক সচ্ছল জায়গায় থেকেও মানুষ কিন্তু তার নিজের অবস্থান তৈরি করতে পারে না। কিন্তু আপনি একটা স্ট্রাগলিং পিরিয়ডের মধ্য দিয়ে গেছেন, আপনার শৈশবটা একটা স্ট্রাগলিং এর মধ্য দিয়ে গেছেন, সেখান থেকে আপনি আজকে আপনার একটা অবস্থান তৈরি করেছেন। আমরা একটু আসি যে আপনি পড়াশোনা করেছেন, যেটি বলছিলেন বাবা মার সহযোগিতা ছিল, একটা অর্থনৈতিক একটা কষ্টের মধ্য দিয়েও কিন্তু আপনার পড়াশোনা থেমে যায়নি, তারপরেও একটা পর্যায়ে খুব সম্ভবত আপনাকে থামাতে হয়েছিল। সেই গল্পটা একটু জানতে চাই। তারপরে মনে হয় আপনি আবার নতুন করে পড়াশোনা শুরু করলেন, এরকম কিছু? আমি হাই স্কুল লাইফ থেকে আবার প্রাইভেট পড়াই। জি। আমি যখন ক্লাস 8-এ উঠি তখন আমি আবার এই আপনার প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদেরকে পড়াই আর কি। ওই রকম আমার 5-6 জন ছিল আমি পড়াই। মুজাফর স্যার যিনি, উনি পৃথিবী মায়া ত্যাগ করে চলে গেছেন। উনি খুব আমাকে আদর করতেন। আবার এই যে আমি প্রাইভেট পড়াই, এটাও আমাকে মানে খেয়াল করে দেখেন। যেহেতু মা বাবার সাপোর্টটা ওইভাবে আসে না, সেক্ষেত্রে যেহেতু চালাইতে হবে আমি পরিশ্রম করছি। তো যখন 1994 সালের 1994-এ যখন মেট্রিক পাস হয়, বান্দরবান সরকারি কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি করতাম। বাবা আমাকে ভর্তি করেছিলেন। আসলে বিভিন্ন কারণে হোক মাঝখানে আমাকে থামতে হয়েছে। এসএসসিটা কমপ্লিট করলেন কোথা থেকে? এসএসসিটা কমপ্লিট করছি রুমা সরকারি হাই স্কুল থেকে। আচ্ছা। 1994-এ। আচ্ছা। ততদিন পর্যন্ত তো আপনি বম ভাষা বা বাংলা ভাষা দুটোই আপনি জানেন? জি জি। আর পরীক্ষাটা তো হলো বাংলা ভাষায়? বাংলায়। আচ্ছা, তখনও কি কোনো চিন্তা ভাবনা করছিলেন যে আপনি বম ভাষা নিয়ে কাজ করবেন? না, অবশ্যই না। আচ্ছা, কোনো রকম কোনো কাজই আপনি শুরু করেননি বা চিন্তাও করে নাই এই বিষয়গুলো নিয়ে। জি। তবে যখন আমি ইন্টারমিডিয়েট পাস করি
1999 সেই সুবাদে আমি মোটামুটি অঙ্ক এবং ইংরেজিতে পারদর্শী ছিলাম। আচ্ছা ওই সুবাদে আমাকে রেমাকি প্রাংসা জুনিয়র হাই স্কুলের নিয়োগ দেওয়া হয় ওই দুইটা সাবজেক্ট পড়ানোর জন্য ছাত্রছাত্রীদেরকে। আচ্ছা। বাহ, তো এটা কি ইন্টারমিডিয়েটের পরে? হ্যাঁ, আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি, পাশ করার পরে? হ্যাঁ, পাস করার পরে আমাকে ওখানে নিয়োগ করা হয়। তো ওখানে আমি 1 বছর থাকার পরে ওখান থেকে রোমা জুনিয়র হাই স্কুলে আবার চলে আসি। এখন বিষয়টা হচ্ছে বই লেখার শুরুটা হচ্ছে ওই রকম, আমার মতো যারা বাংলা ভালো বুঝতে পারে নাই, বিশেষ করে বম ছাত্রছাত্রীরা যারা বাংলা বুঝতে না পারার কারণে এই যে টেন্সের বিষয়টা তারা আয়ত্ত করতে পারে না। আমি বমদের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এবং ভেবে কিভাবে আসলে এই টেন্সের মানে সহজে তাদেরকে কিভাবে বোঝাতে সক্ষম হবে, ওই পরিকল্পনা থেকেই আমি প্রথম বইটা লেখাটা শুরু করছি। সেটা কখন? এটা হচ্ছে 2004-এর। মানে আপনি যখন ইন্টারমিডিয়েট পড়ছেন না শেষ করেছেন? শেষ করেছি। আচ্ছা, আপনি তো 99 শেষ করেছেন হ্যাঁ, বললেন, শেষ আর করেছি। 2004-এ আপনি বই লেখা শুরু করলেন। জি। তার আগে শিক্ষকতা জীবনটা নিয়ে একটু জানতে চাই, মানে শিক্ষকতা জীবনটা কেমন ছিল? সেটা কি ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরপরই তো শুরু হয়ে গেল আপনি জি, বলছিলেন, জি। এবং আপনার বাংলা ভাষায় যে ভালো দখলটা, এটা ওই যে আপনার একটা ক্লাসমেটের কথা বলছিলেন আপনি, সেই অবশ্যই। ক্লাসমেট দ্বারাই কি হলো যে পুরোপুরি বাংলায় ভালোভাবে দখল করা? ইন্টারমিডিয়েট পাস করার পরেই জুনিয়র হাই স্কুলের আমার কাজ করার সুযোগ পেয়েছি, চাকরি করার সুযোগ? চাকরি করার সুযোগ পেয়েছি। আমি আমার খরচেই আমি আমার লেখাপড়াটা চালাইতে পারতেছি। এবং পরিবারকেও তো বোধহয় কন্ট্রিবিউট করতে হতো না? পরিবারকে অবশ্যই কন্ট্রিবিউট বলতে যেমন ভাইদের যে খরচটা প্রয়োজন, ওটা সব কিছু না হলেও কিছুটা হলেও আমি ব্যাকআপ করতে পারতেছি। আপনি পড়াতেন তো, বলছিলেন যে ম্যাথ পড়াতেন আপনি? ম্যাথ এবং ইংরেজি পড়াতাম। ইংরেজি পড়াতেন, জি। আচ্ছা। তো ছাত্রছাত্রীদের আগ্রহ কেমন দেখলেন বাংলায়? মানে তারা তো বম ভাষাতেই, আসলে আপনি যেটি বলছিলেন যে জি। ভাষার প্রতি যে দখলটা, সেটা বম ভাষাভাষী যারা যে ছাত্রছাত্রীগুলো রয়েছে, তারা অনেক বিষয় হয়তো এই জন্যই খারাপ করতো যে বাংলাটা তারা ভালো জানছে না, এবং আপনি যেহেতু বাংলা ভালো জানতেন বলেই আপনাকে রিক্রুট করা হলো শিক্ষক হিসেবে, যেন আপনি সেই ম্যাথ বা অন্যান্য বিষয়গুলো ভালো করে পড়াতে পারেন। কি লক্ষ্য করলেন তাদের? আসলে বাংলাদেশের শিক্ষা পদ্ধতিটা হচ্ছে, যেহেতু আমরাও বাংলাদেশি, জি, জি। সেই হিসাবে সব জায়গায় তো বাংলায় দিয়ে তো প্রচলিত। সেক্ষেত্রে বেশিরভাগ গ্রামের অঞ্চলের যারা ছাত্রছাত্রী আছে, শুধু এটা বম আদিবাসীদের কথা না, প্রত্যন্ত গ্রামের অঞ্চলের গ্রামে যারা বসবাস করেন, তারা কিন্তু বাংলা আয়ত্ত করা খুবই কঠিন। সেক্ষেত্রে আমরা যদি বলি যে ওই যে তুতা পাখি বা ময়না পাখির মতো মুখস্থ করে আমাদেরকে লেখাপড়া করতে হয়। জি। তো ভাষা না জানার কারণে শুধু মুখস্থ বিদ্যায় দিয়ে আমাদের জীবনটা তখন পার করতে হয়। আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছেন না কিন্তু মুখস্থ করে করে মুখস্থ করি আমাদেরকে সময়টা পার করছে। সময়টা পার করছে। তো এই কারণেই তবে বর্তমানের খুব মানে আমি বলবো যে আগের চাইতে অনেক কিন্তু বমরাই বলেন, অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু বাংলা স্পষ্ট করে বলতে পারে। বাংলাদেশের প্রেক্ষিতে এই যে নৃগোষ্ঠীগুলো, যেমন বম, চাকমা, মারমা, ত্রিপুরা, সেক্ষেত্রে বম জনগোষ্ঠীর সংখ্যাটা ঠিক কেমন বাংলাদেশ এবং যদি আশেপাশের দেশগুলোতে বলি? বাংলাদেশের জনসংখ্যা, বমদের জনসংখ্যা যদি বলতে হয়, 2013 সালের 13 বা 14 সালের নিজেরাই একটা আদমশুমারি বা আমরা সার্ভে করেছিলাম দি ইয়াং বম অ্যাসোসিয়েশন নামে উদ্যোগে আমরা সার্ভে করেছিলাম। তখন আমরা পেয়েছিলাম প্রায় 14,000-এর কাছাকাছি আমরা পেয়েছিলাম। এখন যেহেতু 10 বছরের অধিক, এটা নতুন করে যদি সার্ভে করা হয় হয়তো 17,000 বা সামথিং ওই রকমই হতে পারে। হ্যাঁ, এটাও আমরা বলতে জানি যে
মায়ানমারের বম জনসংখ্যা আছে, তারপরে ভারতের মিজোরামের বমরা ওখানে বসবাস করে। তবে ওখানে কতজন বসবাস করে বমরাই, এটা সঠিক উত্তরটা দিতে না পারলেও আমরা বলতে পারবো যে মিজোরামের বম 30,000-এর উপরে বসবাস করে, আর মায়ানমারের 5 থেকে 7,000 ওই রকম বলা যেতে পারে। আপনি যে বম ভাষা নিয়ে কাজ শুরু করলেন সেটা তো 2004 থেকে। জি, শিক্ষা যে ব্যবস্থা সেখানে তো আসলে বাংলাই হচ্ছে বাংলাই হচ্ছে। আদিকাল থেকে এখন পর্যন্ত যদি বলি, জি। মানে যখন থেকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা চালু হলো। আপনি বম ভাষায় বিভিন্ন বই লিখছেন, জানতে চাই যে বম ভাষায় আপনি ভাষাটাকেই সংরক্ষণ করতে চাচ্ছেন, কিন্তু আসলে তো প্রয়োজন পাশাপাশি শিক্ষিত করবার জন্য বাংলাটার প্রতি দখল বাড়ানো। সেটা নিয়ে আপনি ভাবছেন কিনা, সেটা নিয়ে আপনি কাজ করছেন কিনা? এখানে দেখেন, আমি আমার বই লেখার বিষয়টা হচ্ছে আমি 2004 থেকে শুরু করি। মাঝখানে আমি গ্যাপ করেছি, যেহেতু এনজিও পেশাগত কারণের হোক, মানে বিভিন্ন ইয়ার কারণে হোক। তবে এখানে ওই সময়কালটা আমি স্টপ করছি এটাও না, কিছু কিছু ডাটাগুলো আমি সংগ্রহ করে রাখি, তবু বই আকারে কিন্তু প্রকাশ হয় না। এখন মূলত হচ্ছে আমার বই সবগুলো বম ভাষায় লেখার মূল কারণটা হচ্ছে যে যেহেতু আমরা সবাই বাংলাদেশী হিসাবে বাংলাই প্রতিদিন আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে, সেক্ষেত্রে কিছু কিছু আমাদের যে ঐতিহ্য সংস্কৃতি বিষয়গুলো আছে এগুলো বিলীন হয়ে যাচ্ছে। এগুলো সংরক্ষণ করার জন্য জাস্ট আমি বম ভাষায় সংরক্ষণ করে রাখছি। তবে হ্যাঁ, এটাও ঠিক যে বমদের সংস্কৃতি, কালচার, এগুলা বৃহত্তর পাঠকদের কাছে যদি তুলে ধরতে হয়, এটা বাংলায় অবশ্যই অনুবাদ করা দরকার আছে। তবে সর্বশেষে আমি 2025 থেকে শুরু করে 25-এ আমার ওই যে বম তুয়ান্থু থিয়ামথু, অর্থাৎ বম লোককাহিনী ও রূপকথা, এই পুরা বইটা আমি বম ভাষায় থেকে বাংলায় অনুবাদ কমপ্লিট করেছি ইতিমধ্যে। শুধু এটা না, আমার একটা সুযোগ হয়েছিল যে বাংলা একাডেমিতে এটাকে জমা দেওয়া। শুধু জমা দেওয়া না, আরেকটা সুখবর হচ্ছে গত সপ্তাহে ওনাদের সাথে আমি চুক্তি আবদ্ধ হয়েছি যে ওনারাই আমার হয়ে প্রকাশ করবে বইটা। বাহ, চমৎকার। এই যে আপনি বলছিলেন যে বিভিন্ন লোককাহিনী আপনি সংগ্রহ করেছেন, এগুলো কি আসলে লোক মুখে শোনা নাকি বমের কোনো বই থেকে রেফারেন্স নেওয়া বা বিষয়গুলো? বেশিরভাগ হচ্ছে, আমি বলবো এখানে 80% হচ্ছে, 85% হচ্ছে লোকদের মুখে থেকে সংগ্রহ করা। আচ্ছা আচ্ছা, মানে সিনিয়র যারা রয়েছেন। জি, সিনিয়র যারা রয়েছে। সেই প্রক্রিয়াটা কেমন, যে প্রবীণদের কাছ থেকে আপনি লোককাহিনীগুলো সংগ্রহ করছেন, এই সংগ্রহের প্রক্রিয়াটা কেমন? আমার এই লোককাহিনী এবং রূপকথার সংগ্রহ হচ্ছে, আমি তো আগেই বলেছি যে মাঝখানে আমি লেখা বই প্রকাশ না করলেও আমি সংগ্রহ করতে থাকি। আচ্ছা, তো ধরেন যে 12, 13, 14 ওই সাল থেকে কিন্তু ওই লোক কাহিনী বলেন, রূপকথাগুলো আমি সংগ্রহ করে রাখি। তবে আমি আবার ক্রস চেক করি যে, কারণ অঞ্চল ভেদে লোক কাহিনীগুলো এক একজনের এক একভাবে বলে। যেমন বান্দরবানের বমদের রোয়াংছড়ির দিকে যে লোক কাহিনীগুলো বলা হতো, আপনার রোমার দিকে এটা একটু সামান্য ডিফারেন্ট আছে। তারপরে আপনি থানচি দিকে বমদের মুরব্বীদের কাছে যদি যান, ওইদিকে আর একটু ডিফারেন্ট আছে, এবং তাদের সঙ্গে তো একটা সম্পর্ক স্থাপন করতে হয় আগে। হ্যাঁ, তো এটাও তারা আবার রেফারেন্স ওনারাই আমাকে দেয়। যে আমি ধরেন যে আমি যখন পানখ্যাং পাড়া যাই, রোয়াংছড়ি উপজেলার পানখ্যাং পাড়া, বমদের একটা পাড়ায়, আমি ওখানে আমাকে রাত কাটাতে হয় 2 রাত। যখন মানে আপনার শুক্র শনিবার হয়, আমি চলে যাই ওখানে এই কাজের জন্য। আমি ওখান থেকে সংগ্রহ করতাম। তবে ওনারা যেটা পারে নাই বা কিছুটা
কোনো জায়গায় যদি কনফিউজ হয় ওনারা আবার আমাকে বলেন যে তুমি অমুক পাড়ায় যাও, অমুক কাছে যাও, আচ্ছা এই তথ্যটা অমুক ভালো বলতে পারবে। এভাবে ওনারা কিন্তু রেফারেন্সটা দেয় আমাকে। মানে একই কাহিনী কোনো জায়গা যদি ওনাদের কনফিউজ হয়, ওনারা আবার রেফারেন্স দিয়ে দেন আরেকটা জায়গার। আরেকটা জায়গা গিয়ে অমুকের কাছ থেকে ওই তথ্যটুকু সংগ্রহ করার জন্য আর ওরা আবার। তাহলে এটা তো বেশ কষ্টসাধ্য ছিল বোধহয় আপনার জন্য। হ্যাঁ, অবশ্যই কষ্টসাধ্য, তবে যখন এই কাজগুলো শুরু করে কষ্টের সাথে আনন্দ তো আছে। নিশ্চয়ই একটা ভাষাকে আপনি সংরক্ষণ করবার চেষ্টা করছেন, কিন্তু বিষয়টা তো এমন নয় যে আসলে বম ভাষায় কোনো বই আগে লেখা নেই। নিশ্চয়ই আছে, কারণ বম জনগোষ্ঠী রয়েছে আপনি বলছিলেন ভারত এবং মিয়ানমারেও। সেই বইগুলো সহযোগিতা কি আপনি নিয়েছেন বা সংগ্রহ করা কি সম্ভব হয়েছিল আপনার পক্ষে? ওইরকম মায়ানমার বা ভারত থেকে বই সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে আমার আগে বমদের রূপকথা এবং লোককাহিনী যিনি লিখেছেন একজন আছেন রেভারেন্ড নিয়াংথন নামে, তবে ওখানে সবগুলো নাই। আচ্ছা, এই আমি ওনাকে শুরু করছি না, উনি হচ্ছে ধর্ম প্রচারক। উনি লিখেছেন 24টার মতো মনে হয় ওনার বইয়ের মধ্যে আছে। আমার বইয়ের মধ্যে কিন্তু 70-এর উপরে আছে। 70-এর উপরে। আপনি বলছিলেন ধর্ম প্রচারক, আসলে তাহলে বম যারা জাতিগোষ্ঠী রয়েছে তারা আসলে কোন ধর্ম অনুসরণ করে? আমরা শুরুটা হচ্ছে যদি বলতে হয় প্রকৃতি পূজারী ছিলাম আমরা। আচ্ছা, প্রকৃতি পূজারী। প্রকৃতি পূজারী, আচ্ছা, ওটা আপনাদের নিজস্ব ধর্ম? হ্যাঁ হ্যাঁ। তো আমরা খ্রিস্টান ধর্ম অনুসরণ করছি 1918 সালের দিকে। আচ্ছা, খ্রিস্টান মিশনারিরা যখন পার্বত্য এলাকার ছিল, আচ্ছা, তখন বমরা সর্বপ্রথম 1925 নাকি 28 সাল দিকে কনভার্টেড হয় আর কি 12 জন। আচ্ছা, আচ্ছা। তো আস্তে আস্তে মানে বমরাই কিন্তু কনভার্টেড হচ্ছে, খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়েছিল। জি স্যার, আপনি শিক্ষকতা পেশা দিয়েই আপনার কর্মজীবন শুরু হলো। জি। তারপর আপনি উন্নয়ন কর্মী হিসেবে যোগদান করলেন, সেটা কোথায় এবং কেন আপনি শিক্ষকতা পেশা ছেড়ে দিলেন? আমি শিক্ষকতা ছেড়ে দিচ্ছি এ কারণে, বিষয়টা হচ্ছে আমাদের সেলারে মিনিমাম যে সেলারি স্ট্রাকচারটা আসলে এটা যথেষ্ট ছিল না, খুবই নগণ্য। আমরা পাইতাম শুধু মাত্র 1500 বা 1600 সামথিং। জি জি। কত সালের কথা এটা? এটা হচ্ছে 2000, এই যে 2000 থেকে শুরু করতেন 2005 পর্যন্ত 1500-1600 টাকার মতো করে আপনার স্যালারি পেতেন। তো আমাদের প্রাইভেট এমনি স্টুডেন্ট ছিল, ওখান থেকে কিছুটা পাই। জি। তো যেহেতু এটা দিয়ে তো চলছে না, আর এনজিও সেক্টরের দিকে দেখলাম যে ওখানে বেশ মানে অনেক ভালো স্যালারি আছে। সেই সুবাদে আমি 2006-এ এনজিও দিকে ঢুকে যাই আর কি। জি। উন্নয়ন কর্মী হিসেবে কতদিন কাজ করলেন? কাজের অভিজ্ঞতা যদি আমরা একটু জানতে চাই। আমি যেহেতু 2006 থেকে আজকে 2026 যদি হয়, 20 বছর ধরে এনজিও লাইনে আছি। এখনো আছে? এখনো আছি। আচ্ছা, কাজের অভিজ্ঞতা যদি একটু জানতে চাই। কাজের অভিজ্ঞতা মানে কি ধরনের কাজ আসলে করলেন আপনি ওখানে? আচ্ছা, আমাদের প্রজেক্টের কাজের পাশাপাশি আমরা বেশিরভাগ হচ্ছে অর্গানাইজেশনের যে কাজগুলো আছে ওগুলো আমরা হ্যান্ডলিং করি। যেমন ধরেন এখানে হতে পারে যে প্রজেক্ট লেখা, প্রজেক্ট আমাদেরকে লিখতে হয়, তারপরে ডোনারদের রেসপন্স বিষয়গুলো আছে, মনিটরিং বিষয়গুলো আছে, আর ফান্ডের বিষয়গুলো আছে। এগুলো মূলত হচ্ছে আমরা কয়েকজন মিলে এগুলা আমরা দেখি আর কি। আচ্ছা,
চমৎকার। সো আপনি লোককাহিনী যে সংগ্রহের কথাটা বললেন, সেই প্রত্যন্ত পাহাড়গুলোতে ঘুরেছেন, প্রবীণদের সঙ্গে আপনি মিশেছেন, সেখান থেকে আসলে এই লোককাহিনীগুলো আপনি সংগ্রহ করেছেন। কোনো অভিজ্ঞতা কি রয়েছে যে আজকে যেটা আপনি আমাদেরকে একটু শেয়ার করতে পারেন এই লোককাহিনী সংগ্রহ করতে গিয়ে? হ্যাঁ, অবশ্যই আছে। আমি যাদের কাছ থেকে এই যে লোককাহিনী এবং রূপকথাগুলো সংগ্রহ করতাম, জি। এখানে ওনাদের ছবিও আছে। ইতিমধ্যে কিন্তু কয়েকজন আবার মারা যাচ্ছে। তার মানে যে আমরা যদি সংরক্ষণ করে না রাখি, আমরা যদি সংরক্ষণ না করে না রাখি, জি জি, হারিয়ে যাবে এটা। এই উপলব্ধি থেকে কিন্তু আমি লোককাহিনীগুলো আমি মূলত সংগ্রহ করছি। জি। এটা আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আমি অলরেডি বলছি যে আমাদের যে মুরব্বীরা যারা গ্রামের জ্যেষ্ঠ ব্যক্তিরা আছে, সম্মানিত ব্যক্তিরা, তারা আসলে কখনো মিথ্যে কথা বলে নাই। কেননা এই যে তারা কোনো জায়গা যদি কনফিউজ হয়, ওনারা রেফারেন্স দেয় আমাকে সহযোগিতা করে, তুমি অমুক জায়গা যাও, তুমি অমুক গ্রামে যাও, ওনার কাছ থেকে এই তথ্যগুলো নেন। এই বিষয়টা আমার কাছে খুব মানে চমৎকার লাগছে। নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার, চ্যালেঞ্জ মনে হয়নি কখনো কখনো এই যে এক গ্রাম থেকে আরেক গ্রাম, পাহাড়ি অঞ্চল, সবকিছু মিলে চ্যালেঞ্জগুলো কি ছিল? এটা অবশ্যই চ্যালেঞ্জ। তারপরেও যে কাজে আপনি ইন্টারেস্টেড, ওই কাজটা করতে যখন আমরা যাই, তখন ওই কষ্টটা আমার মনে হয় থাকে না আর কি। আচ্ছা, একদমই তাই। যেহেতু আমরা বম ভাষা নিয়ে কথা বলছি, অনেকগুলো বই আছে, আমরা কিছু বই দর্শকদেরকে দেখাতে চাই। স্যার, আপনি বলেন বইগুলো সম্পর্কে একটু। প্রথমেই আছে মেথড অফ ইজিলি টু লার্ন টেন্স ইনটু বম, আমরা একটু দেখাই। স্যার, আপনি একটু বলেন আমাদেরকে এই বইগুলো সম্পর্কে। মূলত হচ্ছে এই বই লেখার উদ্দেশ্যটা হচ্ছে এটা হচ্ছে বম ভাষায় কিভাবে সহজে টেন্সগুলো শেখা যায়। আচ্ছা, আমি শুরুতেই বলেছি যে আমাদের স্কুলের মাধ্যম হচ্ছে বাংলার মাধ্যম। বিশেষ করে বম শিক্ষার্থীরা কিন্তু ভালো বাংলায় রপ্ত করতে না পারায় কিন্তু এই টেন্স বিষয়গুলো তারা রপ্ত করতে পারে নাই, বুঝতে পারে নাই। তাদেরকে সহযোগিতা করার জন্য মূলত হচ্ছে এই বইটা লেখা। আচ্ছা, আপনি বলছিলেন যে বম ভাষা যেহেতু তারা বাংলা জানে না, তো সেই জন্যই আসলে আপনি এই ধরনের বই লিখেছেন যেন টেন্সে তাদের দখলটা ভালো হয়। সো এখানে আরেকটা আছে বেসিক বম গ্রামার, এটাও কি সেই একই চিন্তা ভাবনা থেকে আপনি করেছেন? বেসিক বম গ্রামার এটা কাছাকাছি আমার ভাবনাটা। বিষয়টা হচ্ছে বম যেহেতু বমদের একটা ভাষা আছে, তো ধরেন যে আমাদের লেখাগুলো হচ্ছে রোমান স্ক্রিপ্ট আমরা ইউজ করি এখানে। হ্যাঁ, সেটাই বলছিলাম যে আপনাদের নিজস্ব কোনো অক্ষর নেই। অক্ষর নাই। এটা আমরা ধরেন যে এটা আমরা রোমান স্ক্রিপ্টটা আমরা যেহেতু ইউজ করি, তো একটা জাতি তার ভাষা, তার সংস্কৃতি, কিছু মানে ইয়েটা আছে, গ্রামারটা আছে। কিন্তু ধরেন যে যখন আমাদের এই যে রোমান স্ক্রিপ্ট দিয়ে বম ভাষায় লেখা, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তারা লেখে, কোনো মানে স্ট্রাকচারটা নাই, স্ট্রাকচারগুলো নাই। আসলে বম ভাষার যে আপনি বলছেন রোমান হরফে লেখার একটা বিষয়, আপনাদের বম ভাষার কি আলাদা কোনো অক্ষর আছে নাকি এটাই প্রচলিত? রূপকথা আছে, এখানে রূপকথার বই আছে, আমরা একটু এই সম্পর্কে একটু বিস্তারিত জানি। আর এই বইটা নিয়ে একটু জানতে চাই। বম তুয়ান্থু লে থিয়ামথু, ঠিক আছে না উচ্চারণটা? আমরা একটু দর্শকদেরকে দেখাই। খুব সুন্দর, প্রচ্ছদটাও খুব সুন্দর। স্যার, এই বইটা নিয়ে একটু বলবেন আমাদেরকে। এই বইটা মূলত হচ্ছে বাংলায় যদি আমরা বলি বমদের লোককাহিনী এবং রূপকথা। আমরা একটু যদি লোককাহিনী সম্পর্কে একটু শুনি যে রূপকথাগুলো ঠিক কেমন, বা কোনো গল্প যদি আপনি শেয়ার করতে চান। বগালেকের কথাটা তো, হ্যাঁ, বগালেকের গল্প আছে যেটা আমরা আসলে আপনার প্রোফাইল থেকে জেনেছি, সেটা একটু যদি বলতেন। বগালেকের কথাটা আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে শুরুটা ওইরকমই ছিল না। গল্পটা বলেন লোকগানের শুরুটা হচ্ছে যে পাঁচ ভাইয়ের
নিয়ে মানে গল্পটা শুরু। জি। এক সময় তারা 5 ভাই ছিল। যেহেতু মা বাবা মারা যাওয়ার পরে তারা নিজেরাই জুম করতেন। জি। একদিন জুম করার পরে হঠাৎ করে ওই যে আপনার সর্প আসলেন। 5 ভাইয়ের মধ্যে কনিষ্ঠ ভাইকে রান্না কাজে জুম ঘরে তারা রাখছে। 4 ভাই মিলে কিন্তু জুমটা কাটছে। জুম কাটতে কাটতে আবার তারা হঠাৎ করে সর্পটা মেরে ফেলা সর্পটাকে। আচ্ছা। সর্পটাকে মেরে ফেলার পরে ওই সর্পটাকে রান্না বান্না করে খাওয়ার জন্য ছোট ভাইকে আবার দায়িত্ব দিয়েছে। আচ্ছা। তো ছোট ভাই ঠিকই রান্না করলো। রান্না করার পরে আরেকটা সর্প আরেক প্রান্ত থেকে জঙ্গল থেকে ফু ফু করে মানে ওই যে আসলো জুম ঘরের দিকে। তখন 4 ভাই হচ্ছে আগাছা পরিষ্কার করছিল, জুম জুম পরিষ্কার করছিল। তো দেখি যে বড় দেখছিতে নাকি মানে যখন বুট বুট করে মানে রান্নার হচ্ছিল ওটার উপরে মুখ দিয়ে নাকি এটা একদম মানে আরেকটা সর্প ফেলাই দিয়েছে। তার মুখে নাকি একটা মানে গাছের শিকড় ছিল। ওই যে ওই গাছের শিকড় দিয়ে পুরা আরেকটা যে সর্পটা কেটে কেটে রান্না করছিল তার গায়ে নাকি লেপন করতো। আর আরেকটা সর্প এসে তখন দেখি যে ছোট ভাই তখন দেখি যে ভয়ে সে তো আবার ওই যে ছাদে চলে গেছে। ছোট ভাই ওই ছাদ থেকে দেখতে পেল যে মানে আগের মতো ওই রান্না করার সর্প নাকি আগের মতো হয়ে গেছে, বেঁচে গেছে, জীবন ফিরে পেয়েছে। জীবন ফিরে পেয়েছে। আচ্ছা। তো দুইটাই মিলে ওই সর্পটা তাৎক্ষণিকভাবে মানে আপনার জুম ঘটা ত্যাগ করে চলে যায়। ততক্ষণের 4 ভাই যখন খিদা পায় আপনার জুম থেকে জুম ঘরে ফিরে আসলো। ভাইকে জিজ্ঞেস করলো, তাদের কনিষ্ঠ ভাইকে জিজ্ঞেস করলো যে তরকারি কোথায়। ভাই তাদেরকে বোঝাতে, ছোট ভাই তাদেরকে বোঝাতে চেষ্টা করলো কিন্তু বোঝাতে পারে নাই, তাকে মেরে ফেললো। কিন্তু তার আগে ওই যে গাছের শিকড় কথাটা যেটা বলছিলাম ওটা নাকি তার একটা তখন বাংলায় এটা কি বলবে ওই যে ইয়া পড়তো আর কি, পেঁচাইয়া পড়তো কাপড়। হ্যাঁ, ওখানে নাকি ওই যে গাছের শিকড়টা সে লুকিয়ে রাখছিল। আচ্ছা। যেভাবে সর্পটা বেঁচে যেত ওই মানে শেকড়ের বাতাসটা তখন যখন ইয়েটা হয় নাগে নাকি ওই গন্ধেটা যায়। আচ্ছা। গাছের শিকড়টা সে মানে তার জ্ঞানটা ফিরে আসলো। ততক্ষণে ভাইরা আর নাই, যে তারা তো চলে গেছে, বাড়িতে চলে গেছে। তখন সেই চিন্তাই করলো যে গ্রামে বড় ভাইরা তো আমাকে পছন্দ করে নাই, গ্রামে গেলেও তো আমাকে মারবে, বরঞ্চ না যায় আমি কোথাও আশ্রয় নেই। এভাবে নাকি দিনের পর দিন অজানা পথে সে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে পথে ওই যে মরা একটা লাল কুকুর নাকি দেখতে পেল। সে চিন্তা করলো যেহেতু আমি সর্পটাও এই যে গাছের শিকড় দিয়ে সে জীবিত হয়েছে, আচ্ছা, এই গাছের শিকড় দিয়ে আমাকে যেহেতু জীবন দিয়েছে, আমি একটু এই জায়গাতে একটু টেস্ট করে আসলে এই লাল কুকুরটাকে বাঁচানো যায় কিনা। যখন তার সারা শরীরে লেপন করতো গাছের শিকড় দিয়ে, তখন দেখতে পেল যে ওই যে লাল কুকুরটি বেঁচে গেল, জীবন ফিরে পেল। আচ্ছা আচ্ছা। আবার হাতে হাতে কালো একই ধরনের একটা রাস্তার মধ্যে কালো কুকুরটা সেও মরে যাওয়ার একটা লাশটা দেখতে পেল, তাকেও বাঁচিয়ে তুললো। তাকেও একই ধরনের বাঁচিয়ে তুললো গাছের শিকড় দিয়ে। যেতে যেতে কাছাকাছি একটা গ্রাম দেখতে পেল। শুধু ওখানে কান্নার আওয়াজ, চারিদিকে ক্রন্দন এভাবে শুনতে পেল। তখন ওই যে তাদের সবচেয়ে কনিষ্ঠ ভাইয়ের নামটা হয়তো আমি বলে নাই, খোয়াই তেঙ্গাম তন আমরা বলি আর কি, উনি
একজন রমণীকে যিনি পানি তুলতে আসতো তাকে জিজ্ঞাসা করতো, আপনাদের গ্রামে কোনো অসুখ বিসুখ হচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, যে আমি খালি কান্নার আওয়াজটা শুনতে পাচ্ছি। আচ্ছা, তখন ওই রমণী নাকি তাকে বলতো যে আপনি কি জানেন না যে আমাদের রাজার মেয়ে 1 সপ্তাহ হলো মারা গেছেন। তখন ওই যে খৈতেং আমতন আবার বলো ওই রমণীকে, আমাকে ওই গ্রামে নিয়ে যান, জি, আমি ওই বাঁচানোর চেষ্টা করব। আমি বাঁচিয়ে তুলবো রাজার মেয়েটাকে। তো ওই রমণী রাজার কাছে নিয়ে গেল। রাজাকে সব কিছু বলার পরে রাজা অনুমতি দিল যে সে তাকে বাঁচানোর চেষ্টার জন্য। তো তাকে বাঁচিয়ে তুলল। কিন্তু আমরা জানি যে ওই গল্প আমাদেরকে শিখিয়ে দিয়ে হলো যে ওই রাজায়ের মেয়ে নাকি আগের প্রাক্তন মানে প্রেমিক ছিল। আচ্ছা, খৈতাগামতনকে কখনো ভালোবাসতো না। কিভাবে তাকে মারা যায়, তাকে কিভাবে হত্যা করা যায়, এটাই নিয়ে নাকি ওই রাজার মেয়েটা সবসময় চিন্তা করতো। তো একদিন খৈতাগামতনকে ওই রাজার মেয়েটা বলল যে তুমি অমুকের পশু শিকার করো, এটা নিয়ে আসো, আমি এটা খেতে চাই। এইভাবে নাকি খালি বলতে থাকতো। তখন একদিন তাকে জিজ্ঞাসা করলো হচ্ছে যে বন্য শুগরের কলিজাটা আমি খেতে চাই, তুমি এটা স্বীকার করো। ততক্ষণে কিন্তু তাদের বিয়ে হয়েছিল আর কি। রাজা খুশি হয়ে কিন্তু তার মেয়ে খৈতাগামতনকে দিয়েছিল। আচ্ছা, তো খৈতাগামতনকে যেহেতু সে মন থেকে ভালোবাসে নাই, তার প্রাক্তন যেহেতু প্রেমিক ছিল, তাকে মারার কৌশলের ওই যে বন্য শুগরের কলিজা খাওয়া, অর্থাৎ বন্য শুগরের সাথে তার যুদ্ধ লাগানোর জন্য এই কথাটা বলা। সত্যি সত্যি কিন্তু মানে খৈতাগামতন ওই যে বন্য শুগরকে মেরে ফেলছে। কিন্তু ততক্ষণে কিন্তু ওই যে হাত বুলাতে বুলাতে একটা দাঁত নাকি তার আঙ্গুল কেটে দিয়েছে। যখন আঙ্গুল কেটে গেল কিন্তু রক্ত আর বন্ধ হচ্ছে না, মানে কোনো মতে আর বন্ধ হচ্ছে না। সে মারা যাবে সেই জানে, মানে খৈতাগামতন সে নিজে মারা যাবে সেই জানে। এই কারণের যে পথে লাল কুকুর এবং সাদা কালো কুকুর পাইতো, দুইটা কুকুর তাড়াতাড়ি মানে গ্রামে চলে গেছে, গিয়ে ওখান থেকে কালো কাপড়টা মানে বাসায় থেকে নিয়ে এসে আবার এদিকে দৌড় মারলো খৈতাগামতনের কাছে। এখন গ্রামবাসীরা আসলো, সে সত্যি সত্যি যেহেতু মারা গেছে, গ্রামবাসীরা লাশ দেওয়ার জন্য এক জায়গায় কবর নাকি খুঁড়ছে। ওই খবরটা লাল কুকুর নাকি শুধু মানে মাটি আবার ভরাট করে দেয়, কালো কুকুর আবার মাটি খালি খুঁড়তেছে হচ্ছে আপনার ঘরের পাশে, অর্থাৎ মানে কবরের স্থানে তাকে দিতে হবে না, মানে ঘরের ওখানে দিতে হবে। তো ওইভাবে পাড়াবাসীরাই মনে করেন যে তার সঙ্গী যেহেতু সঙ্গী হিসেবে তারা মনে করতো কালো কুকুর আর লাল কুকুরটাকে। তো কুকুররা যেভাবে তারা করতো সেভাবে তারা পালন করতো। ঘরের পাশে তারা গর্ত করে ওখানে খৈতাগামতনকে মানে কবর দেওয়া হতো আর কি। আচ্ছা, তো কবর দেওয়ার পরে গল্পটা বেশ লম্বা। আমরা আসলে শেষের দিক একটু জানতে আসলে কি হলো। যেহেতু ওখানে কবর দেওয়া হয়েছে, মানে গল্পতেই বলা আছে হলো প্রতিদিন নাকি হাঁস মুরগি মানুষ পর্যন্ত নাকি মানে ওখান থেকে উধাও হয়ে যায়, ওই গ্রাম থেকে আর কি প্রতিদিন না কিন্তু উধাও হয়ে যায়। আসলে আগের দিনকার এই রূপকথার গল্পগুলো এমনই আসলে খুব ইন্টারেস্টিং, যেগুলো আপনি সংগ্রহ করে যাচ্ছেন। এই যে বম ভাষা সংগ্রহ করা বা
এর মধ্যে যে সাহিত্যগুলো রয়েছে, গল্পগুলো রয়েছে, এগুলো মানুষের কাছ থেকে শুনে শুনে জি। লিপিবদ্ধ করা, বই আকারে প্রকাশ করা, এক্ষেত্রে আসলে মূল চ্যালেঞ্জগুলো আসলে কোথায়? আমাদের পুরুষেরা আমরা অনেকজনের কাছ থেকে এর আগেই যদি সংগ্রহ করতাম আরও মানে লোককাহিনীগুলো আমরা পাইতাম। যেহেতু অনেকজনের আর নাই, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, জি। আরও আমরা সংগ্রহ করতে পারতাম। যতটুকু সম্ভব অতটুকু আমরা আমি সংগ্রহ করার চেষ্টা করেছি। কিন্তু যারা নৃগোষ্ঠীর মানুষ রয়েছে তারা কি একটু রক্ষণশীল, যে নিজের ভাষা, নিজের সংস্কৃতিকেই আঁকড়ে ধরে বেঁচে থাকা, সেক্ষেত্রে ভিনদেশি ভাষা বা বাংলা ভাষার প্রতি যে একটা জ্ঞান অর্জন করার জন্য যে শেখার বিষয়টা, এগুলো কি একটু কমতি রয়েছে? কি মনে হয় আপনার? অবশ্যই কমতি নাই, যেহেতু না হলে কেন আসলে ব্যাপারটা স্প্রেড করলো না বা ছড়িয়ে গেল না? কেন আপনাকে লোকমুখে কথা শুনে বা গল্প শুনে আপনাকে সংগ্রহ করতে হচ্ছে? বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষ হিসাবে আমরা বাংলায় বলি, প্রতিদিন বাংলায় চর্চা করতে গিয়ে নিজের যে ভাষাটা আছে, নিজেদের যে সংস্কৃতি বিষয়গুলো আছে, মানে মুখে আসে না তখন, মানে হঠাৎ করে তখন বলতে গেলে মুখে আটকে যায়, মুখে আসে না। যেমন পাখির নামগুলো সহজে আমরা বলতে পারি না, পশুর নামগুলো সহজে আমরা বলতে পারি না, বম ভাষায়, হ্যাঁ, নিজেদের ভাষায় সহজে আমরা বলতে পারি না। আমরা টেবিল বলি, চেয়ারটাকে চেয়ার আমরা বলি, নিজেরাই নিজেদের ভাষায় কখনো তো বলে না। মানে এভাবে না বলতে কিন্তু আমাদের যে ভাষার শব্দগুলো আছে, সংস্কৃতির বিষয়গুলো আছে, এগুলো কিন্তু দিনের প্রতি দিন হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমি বুঝতে পারছি যে আপনি এটা নিয়ে চমৎকার একটা ভূমিকা পালন করছেন, কিন্তু আপনার আগে বাংলাদেশে যারা বসবাসরত বন জনগোষ্ঠী রয়েছে তারা কি কখনো এই উদ্যোগটা নেয়নি? আসলে মানে অবশ্যই উদ্যোগ নিয়ে এসে নেন না একেবারে বলবো না, ওনাদের দিক থেকে যতটুকু সামর্থ্য আছে ওনারাও নিয়েছেন। হয়তো অন্যভাবে অন্য স্টাইলে ওনারা নিয়েছেন, হয়তো আমি আমার মতো করে আমি আমার কালচারটাকে ধরে রাখার জন্য আমার মতো করে আমি নিয়েছি। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলতে হয়, আমার একজন মামা আছে জিরকুং সাহু, আপনারা হয়তো উনিও লেখক, উনি চিনবেন। উনি সংগ্রহ করতেন কালচার বিষয়গুলো নিয়ে। আর বেশিরভাগ হচ্ছে যারা লেখালেখি করে ধর্মভিত্তিক, মানে তারাই লেখে, ওনারা লেখে হলো ধর্ম বিষয়গুলো নিয়ে। আর আমরা একটু অন্য টাইপের কালচার বিষয়গুলো নিয়ে আমরা একটু বেশি এখানে জোর দিই। এখানে এটুকুই পার্থক্য। আপনার সংগ্রহ করা এই গল্পগুলো মানে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তো আপনার এই সংরক্ষণের কাজ। সেখানে কি আপনি মনে করেন যে শুধু বম ভাষাটাই যথেষ্ট, মানে কি বাংলা ভাষায় আসলে শুরু করা দরকার? এবং আপনি বলছিলেন যে এখানে যে লোককাহিনীর বইটি রয়েছে এটি অলরেডি আপনি বাংলায় লিখে ফেলেছেন। একটু শুনি যে আপনি আসলে কি মনে করেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরো কি কি করণীয় আছে? অবশ্যই এটা ধরেন যে বমদের জনসংখ্যাটা হচ্ছে, আমি তো অলরেডি বলছি ইতিমধ্যে যে খুব কম, পাঠকরাও সেই তুলনায় মানে অনেক কিছু কম। এখন বৃহত্তর বাংলাদেশে পাঠকদের কাছে আমাদের বমদের যে সমাজ সংস্কৃতি বিষয়গুলো আছে তুলে ধরতে গেলে অবশ্যই বাংলার মাধ্যমটা লাগে এখানে। আমি এ কারণে এটা উদ্যোগও নিয়েছি, আমি আমার মতো করে বাংলায় লেখাটা চর্চা না, বাংলায় দিয়ে বই লেখা শুরু করছি হলো ধরেন 2023 দিকে আমি শুরু করেছি। বম লোককাহিনী এবং রূপকথা ইতিমধ্যে মানে আমি কমপ্লিট করেছি লেখাগুলো, এবং ইতিমধ্যে বাংলা একাডেমিতেও জমা করেছি। ওনাদের সাথে চুক্তিও আবদ্ধ হয়েছে। আশা করি এটা খুব শীঘ্রই এটা প্রকাশ পেলেই বাংলাদেশের সম্মানিত পাঠকদের কাছে এটা ছড়িয়ে পড়বে। যখন ছড়িয়ে পড়বে বমদের ইতিহাস, বমদের সংস্কৃতি তারা বুঝতে পারবে, বলতে পারবে। বমদের আসলে আর্থসামাজিক অবস্থাটা ঠিক কেমন এখন? আপনি বলছিলেন যে আপনার শৈশবে বেশ দারিদ্রতা আপনি ফেস করেছেন, এখন আসলে বমরা কি সমাজের মেইন স্ট্রিমে ছড়িয়ে পড়তে পারছে? কিরকম অবস্থা তাদের সামাজিক অবস্থা ঠিক কেমন? কারণ এই সামাজিক অবস্থা যদি পরিবর্তন না হয় তাহলে সংস্কৃতি নিয়ে কাজ করা, বই প্রকাশ করা
ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করে, এগুলো তো আসলে কমে আসবে। আসলে বিষয়টা হচ্ছে ভৌগোলিক অবস্থান কারণটাও এখানে আমার মনে হয় দায়ী আর কি। আচ্ছা। এই জন্য দায়ী বলছি, যেমন বমরাই প্রত্যন্ত মানে যেখানে বসবাস করে একেবারে যোগাযোগের ইয়াটা নাই, কারেন্ট নাই, তারপরে যেখানে নেটওয়ার্ক নাই, মানে একদম আমরা বলবো হচ্ছে প্রান্তিক এলাকায় আমরা বসবাস করি। যেহেতু প্রান্তিক এলাকায় আমরা বসবাস করি, সেখানে অ্যাক্সেসটা সেভাবে ওই জায়গাতে এখনো রয়ে গেছে আসলে। অ্যাক্সেস করার মতো সুযোগটা নাই। তো অ্যাক্সেস করার মতো সুযোগটা না থাকলেই যে সবকিছু দিক থেকে তো বঞ্চিত হচ্ছে আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই প্রগতি এগিয়ে যাওয়া এগুলো আসলে সীমাবদ্ধ হয়ে পড়ে একটা সময় আসলে। স্যার, এই বম ভাষা এবং একই সঙ্গে সংস্কৃতি নিয়ে আপনার যে কাজ, সেটি আরো এগিয়ে যাক। অনেক অনেক শুভকামনা সেই জন্য আপনাকে, এবং অনেক ধন্যবাদ জানাতে চাই আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের প্রথম আয়োজন। ফিরছি দ্বিতীয় আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন।